জাতীয় নির্বাচন ঘিরে ইসিতে নিবন্ধন চায় অনেক ভুইফোর রাজনৈতিক দল। নেই কার্যালয় কমিটি, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। 4 দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে। সই হবে 7টি সমঝোতা স্মারক। জলবায়ু অভিঘাতে বজ্রপাত বাড়ছে কিশোরগঞ্জে। বজ্র নিরোধক দণ্ড ও আগাম সতর্কতা কমাতে পারে প্রাণহানি, বলছেন বিশ্লেষকরা। কোরবানি ঘিরে পশুর পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। 30 মণ ওজনের ষাঁড় বীর বাহাদুরের দাম হাঁকছে 16 লাখ টাকা। এবং লাহোরে পাকিস্তানের বিপক্ষে রাতে টি-20 লড়াই বাংলাদেশের। তাসকিন মুস্তাফিজ না থাকলেও চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত লিটন। স্বাগত। এখন সকালে পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি উজ্জ্বল হাফিজ। নতুন বাংলা, বাংলাদেশ 21 পার্টি, বাংলাদেশ জাগ্রত জনতা পার্টি কিংবা বাংলাদেশ ছাত্র জনতা পার্টি সহ এমন অন্তত 65টি রাজনৈতিক দল নিবন্ধন পেতে আবেদন করেছে নির্বাচন কমিশনে, যাদের বেশিরভাগেরই ঠিক নেই দলীয় কার্যালয়, কার্যকরী কমিটি কিংবা স্বকীয়তা। নাম সর্বস্ব এমন রাজনৈতিক দলগুলো সুস্থ ধারার রাজনীতি চর্চায় কতটুকু ভূমিকা রাখতে পারবে তা নিয়ে প্রশ্ন রয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের। আরও জানাচ্ছেন মিয়া আমিরুল। এগুলো বিভিন্ন রাজনৈতিক দলের কার্যালয়। অনেকগুলোর অবস্থা এমন যে কেন্দ্রীয় কার্যালয় তো দূরের কথা, সাইনবোর্ডটি পর্যন্ত নেই কার্যকরী কমিটি। কোনোটি আবার শুধুমাত্র কাগজে কলমে তৎপর। তবে এ দলগুলোই আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নিবন্ধনের আবেদন করতে সময় বৃদ্ধির আবেদন করেছে নির্বাচন কমিশনে। ইতিমধ্যে অনেকে আবেদনও করেছে। ইসিতে নিবন্ধনের আবেদন দাখিলে মিরপুরের আহমেদনগরের এই বাড়ির ঠিকানাই ব্যবহার করেছে বাংলাদেশ ছাত্র জনতা পার্টি। কিন্তু বাড়ির নিচতলার বাসিন্দারাই জানেন না এখানে কোনো দলের অফিস আছে। দলের নেতাকর্মী না ওনার পরিবারের সদস্য? না, আমরা অফিসে। বাইরে সাইনবোর্ড না থাকলেও বাড়ির ভিতরে গিয়ে দেখা মিলল দলটির কার্যালয়ের। ছোট একটি কক্ষে 2টি টেবিল আর 4টি চেয়ার নিয়েই চলছে কার্যক্রম। জি, আপাতত টেম্পোরারি অফিস এইটাই, যেখানে দেখছেন একটু গোডাউনের মতো আছে, এটা আমরা এখান থেকে বের করে দিচ্ছি। বের করে পুরোটা পরিষ্কার করে উপরে সামিয়ানা টাঙায় পুরোটাই আমরা এই অফিসে ইউজ করে দেব। এবারের গন্তব্য নতুন বাংলা নামে আরেকটি দলের কার্যালয়ে। নেতাকর্মীহীন বন্ধ কার্যালয় খুলতেই দেখা মিলল একটি টেবিল আর কয়েকটি চেয়ারের। চেয়ারম্যানকে মুঠোফোনে কল দিতেই ধরলেন আরেকজন। রাজনৈতিক দলের সদস্য আছি, আবার তার অন্যান্য আছে, ব্যবসার সেখানে আছে। আমি তো পুরোটা বলতে পারবো না, তারপরও মনে হয় অনেক আগে থেকে। রাজধানী জুড়েই খুঁজে পাওয়া অনেক দলের কার্যালয়গুলোই বলে দিচ্ছে তাদের কার্যক্রমের অবস্থা। মিরপুরে সাইনবোর্ডবিহীন জাগ্রত জনতা পার্টির অফিস কিংবা তার পাশেই বাংলাদেশ 21 পার্টির কার্যালয়গুলোতে চেয়ার টেবিল সার, নেতাকর্মীর দেখা মেলে না। কেন্দ্রীয় কার্যালয়, কিন্তু আমরা কার্যালয় আবার নির্বাচন কার্যালয় খুঁজতেছি, নতুন কার্যালয় খোঁজার জন্য চেষ্টা করতেছি। শুধু ভাড়া পাচ্ছি না, বুঝতে পারছেন? এদিকে রাজধানীর পুরোনো পল্টনের একটি ভবনেই চলছে বেশ কিছু রাজনৈতিক দলের কার্যক্রম। লেবার পার্টি বাংলাদেশ, আম জনতার দল আর দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন সহ বেশ কিছু রাজনৈতিক দলের কার্যালয় এই ভবনে। কার্যালয়গুলো ঘুরে রাজনৈতিক কার্যক্রমের খুব একটা দেখা মিলল না। আপনাদের অফিস কয়তলায়? আমি একটু হসপিটালে ডক্টরের সাথে কথা শেষ করে নিই। নির্বাচন কমিশনের নিবন্ধন পেতে ন্যূনতম 21 জেলায় অফিস, 100 উপজেলায় কমিটির কার্যক্রম আবশ্যক। তাই এখন প্রশ্ন, যেখানে দলের কেন্দ্রীয় কার্যালয়েরই বেহাল অবস্থা, সেখানে নিবন্ধনের জন্য কতটা প্রস্তুত এসব দল? বড় দলের সাথে তারা যদি সমঝোতায় আসতে পারে, হয়তোবা তারা 1-2টা সিটও পেতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ব্যবসায়ী স্বার্থ আছে তাদের। আর কেউ আছে যারা আন্তরিকভাবেই বিশ্বাস করে যে একটা নতুন দল গঠন করার মাধ্যমে তারা এই দেশের রাজনীতি গুণগত পরিবর্তন আনতে পারবে, একটা
একটা অবদান রাখতে পারবে। নমিনেশন পেপার সাবমিট করবে অমুক তারিখে গেলে। এ নিয়ে রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর আব্দুল লতিফ বলেন, রাজনীতিতে জোট ভারী করতেই গুরুত্ব পায় অনেক নাম সর্বস্ব দল, তাই এক্ষেত্রে দায় থাকে বড় রাজনৈতিক দলগুলোর। রাজনীতির নামে যে লাফালাফি, রাজনীতির নামে যে সুবিধা গ্রহণ, রাজনীতির নামে যে নেতৃত্ব কর্তৃত্বের যে সম্ভাবনা, সেটা 100% আছে। তার ফলে দেখা যায় যে দ্যার ইজ মাশরুম গ্রোথ অফ পলিটিক্যাল পার্টিস। আগামীর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে ইতিমধ্যেই নতুন দল হিসেবে নিবন্ধনের আবেদন পড়েছে 65টি। এরই মাঝে 46টি দল নিবন্ধনের সময়সীমা বাড়ানোর আবেদন করলে কমিশন তা 22 জুন পর্যন্ত বাড়িয়েছে। যদিও নিবন্ধন প্রত্যাশী এসব দলের কার্যক্রম এবং কার্যালয় নিয়ে রয়েছে নানা প্রশ্ন। শেষ পর্যন্ত কতগুলো দল নতুনভাবে নিবন্ধন পায় সেটি দেখার বিষয়। মিয়া আমিরুল, এখন, ঢাকা। 4 দিনের সফরে জাপানের উদ্দেশ্যে রওনা হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বুধবার রাত 2:10 ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের একটি ফ্লাইটে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন তিনি। জাপান সফরে প্রধান উপদেষ্টা নিক্কেই ফোরামের ফিউচার অব এশিয়া সম্মেলনে যোগ দেবেন। এছাড়াও জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টার দপ্তর। সফরকালে জাপানের ব্যবসায়ী ও সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে তার বৈঠকের কথা রয়েছে। বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে কৌশলগত বিভিন্ন দ্বিপাক্ষিক ইস্যু, বাণিজ্য এবং বিনিয়োগ বৃদ্ধি, কৃষি, অবকাঠামো, মানব সম্পদ উন্নয়ন এবং রোহিঙ্গা সমস্যা সমাধান সহ দুই দেশের পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়সমূহ নিয়ে আলোচনা করা হবে। এদিকে জাপান সফরে বিনিয়োগ, জ্বালানি ও প্রযুক্তি খাতে সহযোগিতার 7টি সমঝোতার স্মারক সই হওয়ার কথা জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। আগামী 31 মে প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। রাজধানীর পুরান ঢাকার বংশালে মাদক তৈরির উপাদান জব্দসহ 10 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বংশাল থানা পুলিশকে সাথে নিয়ে সেনাবাহিনীর অভিযানে 5টি দোকান থেকে মাদক তৈরির উপাদান, প্রায় 2000 বোতল সালসা, প্রায় 20,000 টাকা, একটি মোটরসাইকেল ও বেশ কয়েকটি মোবাইল ফোন জব্দ করা হয়। আটক করা হয় 10 জনকে। পরে জব্দকৃত সরঞ্জাম সহ তাদের বংশাল পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সেনাবাহিনী জানায়, দীর্ঘদিন ধরে বংশাল এলাকায় কিছু অসাধু ব্যবসায়ী সালসা দিয়ে তৈরি মাদক বিক্রি করে আসছে। এরই প্রেক্ষিতে অভিযান চালানো হয়। ওয়াসার পাইপ ফেটে যাওয়াতে রাজধানীর ধানমন্ডির 7 মসজিদ রোডের মাঝখানে বড় এক গর্তের সৃষ্টি হয়েছে। এতে সড়কের একপাশে যান চলাচলে বিঘ্ন ঘটছে। স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে 7 মসজিদ সড়কের শঙ্কর এলাকায় বড় গর্ত দেখতে পান তারা। গর্তের ভেতরে ওয়াসার পানি প্রবাহিত হচ্ছে। পরে রাতে ঘটনাস্থলে আসেন ওয়াসার কর্মকর্তারা। জানান, কিছুদিন আগে ডিপিডিসি তাদের বৈদ্যুতিক লাইন বসানোর সময় পানির পাইপ ক্ষতিগ্রস্ত হয়ে থাকতে পারে। সেখান থেকে পানি বের হয়ে আশপাশের মাটি নরম হওয়ায় সড়কে গর্তের সৃষ্টি হয়েছে। দ্রুততম সময়ের মধ্যে ত্রুটিপূর্ণ পাইপ মেরামত শেষে সড়কে যান চলাচল শুরু হবে বলেও আশ্বাস দেন তারা। মেহেরপুরের আমের খ্যাতি দেশ জুড়ে। এরই মধ্যে বাজারে আসতে শুরু করেছে বিভিন্ন জাতের আম। জমে উঠেছে বেচাকেনা। বিস্তারিত জানাতে মেহেরপুর থেকে যুক্ত আছেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। মুন্না, জানাবেন বাজারে আমের সরবরাহ ও দাম কেমন, আর হাটে দৈনিক কত লাখ টাকার আম বিক্রি হয়? উজ্জ্বল হাফিজ, আপনাকে প্রথমে জানিয়ে রাখি, আমের জন্য বিখ্যাত মেহেরপুর। বিশেষ করে মেহেরপুরের হিমসাগর, ল্যাংড়া, বোম্বাই এবং আমরুপালি জাতের আমের কদর কিন্তু দেশ জুড়ে রয়েছে। দেশের পাশাপাশি গেল কয়েক বছর ধরে মেহেরপুরে হিমসাগর আম কিন্তু দেশের বাইরেও রপ্তানি করা হচ্ছে। বিশেষ করে ইউরোপীয় ইউনিয়নভুক্ত 16টি দেশের পাশাপাশি চলিত মৌসুমে কিন্তু চীনেও মেহেরপুরের আম রপ্তানি করা হবে। আমি যদি আমের হাটের কথা বলি, গত মৌসুমের শুরু থেকে কিন্তু মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াডুবে এই আমের হাটটি বেশ জমে উঠেছে। বিশেষ করে এখন কিন্তু আমের ভরা মৌসুম চলছে। বিশেষ করে হিমসাগর আম কিন্তু ভাঙা শুরু হয়েছে, সেই সাথে বোম্বাই আম ভাঙা শুরু হয়েছে। এই দুইটা আম কিন্তু ভরপুর পাওয়া যাচ্ছে বাজারে। আমি যদি আজকের কথা বলি, আজ এখানে 1400 টাকা থেকে শুরু করে 2000 টাকা পর্যন্ত মন
কিন্তু বিক্রি হচ্ছে। 1 ক্যারেট 20 কেজি করে আম থাকে, প্রতি ক্যারেট আম বিক্রি হচ্ছে 700 থেকে 1000 টাকা পর্যন্ত। আমি এখানকার যারা হাট মালিক তাদের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন যে এখানে প্রতিদিন 1500 থেকে 2000 ক্যারেট আম কিন্তু কেনা বেচা হয়। সেই ক্ষেত্রে যদি আমি ধরি প্রতি হাটে এখানে 12 থেকে 15 লাখ টাকার আম কিন্তু কেনা বেচা হয়। উজ্জ্বল হাফিজ, আমি মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে কথা বলেছি, তারা আমাকে জানিয়েছেন মেহেরপুর জেলায় চলিত মৌসুমে 2700 হেক্টর জমিতে আমের বাগান রয়েছে, সেখান থেকে 41,020 মেট্রিক টন আম কিন্তু উৎপাদনের টার্গেট রয়েছে। প্রতি মেট্রিক টন আম যদি আমি 66,000 টাকা করে ধরি, তাহলে কিন্তু মেহেরপুর জেলায় এবার প্রায় 270 কোটি টাকার আম উৎপাদন হবে। এর মধ্যে কিন্তু মেহেরপুর জেলা কৃষি বিভাগ প্রায় 1200 মেট্রিক টন আম দেশের বাইরে রপ্তানি করার টার্গেট নিয়েছে। তার মধ্যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশের পাশাপাশি চীনেও কিন্তু এবার আম রপ্তানি করা হবে। উজ্জ্বল, এই ছিল মেহেরপুর থেকে আমের সর্বশেষ পরিস্থিতি। মেহেরপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী মুজাহিদ আল মুন্না। আমন মৌসুমের বর্ণিধি ধান নাজিরশাইল আবাদ করে সফলতা পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ ও কৃষক পর্যায়ে 3টি প্লটে এবার বড় মৌসুমে নাজিরশাইল ধান আবাদ করে ফলন পেয়েছেন হেক্টর প্রতি 5.5 টনের অধিক। মাটি ও পাতায় জিঙ্ক সালফেট স্প্রে করে উৎপাদিত ধান করা হয়েছে জিঙ্ক সমৃদ্ধ। এতে প্রায় বিলুপ্তির পথে আমনের জাতের নাজিরশাইল ধান ফিরেছে উচ্চ ফলনশীল হয়ে। হারুনুর রশিদের প্রতিবেদন, ছবি তুলেছেন জাহাঙ্গীর আকন্দ। বাজারে বেশি দাম ও চাহিদা থাকে দেশীয় জাতের চিকন চালের। আমন মৌসুমের তেমনি একটি জাত নাজিরশাইল। উচ্চ শ্রেণীর ব্যাপক আগ্রহের কারণে সুপার শপগুলোতেও চাহিদার শীর্ষে থাকে এই চাল। আউশ, আমন ও বোরো, এই 3 মৌসুমে দেশে বিভিন্ন জাতের ধানের আবাদ হয়। এর মধ্যে নাজিরশাইল আমন মৌসুমের জনপ্রিয় ধানের জাত। খেতে সুস্বাদু ও ভালো দাম থাকলেও উচ্চ ফলনশীল অন্যান্য জাতের ধানের সাথে টিকতে না পেরে দিন দিনই কমছে এর আবাদ। এমন বাস্তবতায় আমন মৌসুমের ধান নাজিরশাইল বড় মৌসুমে আবাদ করে সফল হয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। আলোর প্রতি সংবেদনশীল ও স্বল্প জীবনকালের এই ধান স্বল্প আলোর প্রভাব ব্যবহার করে বোরোতে উৎপাদন সম্ভব হয়েছে। ডিসেম্বরের 15 তারিখ থেকে জানুয়ারির 31 তারিখের মধ্যে চারা রোপণ করা হলে স্বল্প আলোর প্রভাব থাকে। বিশ্ববিদ্যালয়ের গবেষণা মাঠ ও কৃষক পর্যায়ে 3টি প্লটে পরীক্ষামূলক নাজিরশাইল চাষ করে হেক্টর প্রতি 5.5 টনের অধিক ফলন পাওয়া গেছে বলে জানান গবেষকরা। উচ্চ ফলনশীল জাতের সাথে যে ফলন, সেই ফলনে এটি টিকে থাকতে না পারার কারণে আমন মৌসুমে এই ধানটি কিন্তু আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে। কিন্তু এই নাজিরশাইল ধানকে ফটোপ্রোডিক ইন্ডাকশান কৌশল ব্যবহার করে এটিকে বড় মৌসুমে চাষ করা সম্ভব। এবং বড় মৌসুমে যেহেতু সালোকসংশ্লেষণ সূর্যালোক ক্লিয়ার থাকে, যার ফলে সালোকসংশ্লেষণ বেশি হয় এবং ধানের ফলন কিন্তু আমনের তুলনায় বেশি হয়, এটি যে কোনো ভ্যারাইটির ক্ষেত্রে। গবেষকরা জানান, শুধু বড় মৌসুমে আবাদি নয়, জিঙ্ক সালফেট স্প্রে করে নাজিরশাইল ধান জিঙ্ক সমৃদ্ধও করেছেন তারা, যা মানবদেহে জিঙ্কের ঘাটতিজনিত রোগ প্রতিরোধে কার্যকরী ভূমিকা রাখবে। পরীক্ষালব্ধ তথ্যের ভিত্তিতে আমরা যে রেজাল্ট পাইছি সেটা হচ্ছে যে আমরা যদি শুধু জমিতে প্রয়োগ করি জিঙ্ক সালফেট জিঙ্কের জন্য, তাহলে এখানে আমরা প্রায় 27 ppm অর্থাৎ 27 মিলিগ্রাম প্রতি কেজিতে পাবো আমরা জিঙ্কের পরিমাণ। এবং আমরা যদি গাছের নির্দিষ্ট বৃদ্ধি পর্যায়ে আমরা ফোলিয়ার স্প্রে বা পাতায় স্প্রে করি, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা মাটিতে প্রয়োগের চেয়ে বেশি পরিমাণ জিঙ্ক পাচ্ছি। মাটিতে প্রয়োগের পাশাপাশি যখন আমরা এটাকে পাতায় প্রয়োগ করে থাকি, তো এটা দেখা যাচ্ছে যে পাতা সরাসরি সেটাকে অ্যাবজর্ব করে নিচ্ছে। যে কনজিউম করবে বা যে এটাকে খাবে, সেক্ষেত্রে মানবদেহেরও একটা পাশাপাশি অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। আজ কি সুন্দর দিন কাটাইতাম। ময়মনসিংহ সদরের সুতিয়াখালী এলাকার কৃষক মুজিবুর রহমান 5 কাঠা জমিতে বড় মৌসুমে নাজিরশাইল ধান আবাদ করে ভালো ফলন পেয়েছেন। আগামীতে সব জমিতে এই ধান আবাদ করবেন বলেও জানান তিনি। আগ্রহ দেখাচ্ছেন অন্য কৃষকেরাও। পুরোটা আমি করছি, অন্য ধানের তুলনা এই নাজিরশাইল ধান অনেক ভালো হচ্ছে এবং 19-29 ধানের চেয়েও ভালো হচ্ছে। পানির সাজও কম লাগছে এবং সারও কম লাগছে। সারাগর ওই সাজেশন অনুযায়ী এই নাজিরশাইল ধান করছি।
স্বল্প জীবনকালীন আগাম জাত এবং উৎপাদন খরচ কম হওয়ার কারণে এই নাজিরশাইল ধান হতে পারে হাওরের জন্য আদর্শ। চাহিদার কারণে বাজারে অন্য জাতের ধানের চেয়ে এই ধানের দামও বেশি। আগামী বুড়ো মৌসুমে হাওরাঞ্চলে এই নাজিরশাইল ধানের জাত নিয়ে যেতে চান বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। হাওর অঞ্চলে কিন্তু ছড়িয়ে দেওয়া যেতে পারে, কারণ যেহেতু হাওর অঞ্চলে বন্যা আসে, সেই ক্ষেত্রে এই ধানটা যদি আমরা ডিসেম্বরের শেষেও যদি লাগাতে পারি, তাহলে কিন্তু আমরা মার্চ মাসের মাঝামাঝি কিন্তু এই ধানটা অর্থাৎ হারভেস্ট করে ঘরে নিয়ে আসতে পারে ফার্মার। নাজিরশাইল ধানের চারা রোপণের 95 থেকে 100 দিনের মধ্যে ফসল ঘরে তুলতে পারবেন কৃষক। এছাড়া সেচ ও সারের ব্যবহারও তুলনামূলক কম লাগে। কেবল সার থেকেই বিঘা প্রতি 1000 টাকা সাশ্রয় হবে বলে জানান গবেষকরা। হারুনুর রশিদ, এখন ময়মনসিংহ। কক্সবাজারে সরকারের অনুমোদন ছাড়াই গোপনে উৎপাদন করা হচ্ছে ভেনামি চিংড়ির পোনা। এতে রাজস্ব হারানোর পাশাপাশি হুমকিতে পড়েছেন বৈধ হ্যাচারি শিল্প ও সাধারণ খামারিরা। এখন টিভির অনুসন্ধানে উঠে এসেছে সংঘবদ্ধ একটি চক্রের জড়িত থাকার তথ্য। মন্তোষ বেদজ্ঞর প্রতিবেদন। কক্সবাজারের কলাতলি থেকে ইনানি পর্যন্ত গড়ে উঠেছে অসংখ্য চিংড়ি হ্যাচারি। তবে দেশে ভেনামি চিংড়ির পোনা উৎপাদনের অনুমতি আছে শুধু কক্সবাজারের নিরিবিলি ও খুলনার দেশবাংলা হ্যাচারির। কিন্তু সরকারি অনুমোদন ছাড়াই বাজারে ভেনামি চিংড়ির পোনা বিক্রি করছে মায়ের দোয়া হ্যাচারি নামে একটি প্রতিষ্ঠান। অথচ সরকারি তালিকায় মায়ের দোয়া নামের কোনো হ্যাচারির অস্তিত্ব নেই। এখন টিভির অনুসন্ধানে উঠে আসে আসল চিত্র, যেখানে দেখা যায় জালিয়াপালং ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম সহ স্থানীয় প্রভাবশালীরা MKA হ্যাচারিতে মায়ের দোয়া হ্যাচারির নামে পোনা উৎপাদন করছে। তবে এ বিষয়ে জানতে চাইলে জড়িত থাকার কথা অস্বীকার করেন আবুল কালাম। অভিযোগ আছে বাগদা মা চিংড়ির আড়ালে বিদেশ থেকে আনা হচ্ছে ভেনামি চিংড়ি, যা দিয়ে পোনা উৎপাদন করে বিক্রি করা হয় খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা সহ উপকূলীয় বিভিন্ন এলাকায়। আপনার কাছে কি এখন এই MKA হ্যাচারির বেনামি পোনা আছে? না না, আমার কাছে বলিনি। 10 দিন আগে ছিল, 10-12 দিন আগে। ওনারা কোনো হ্যাচারিতে এগুলো প্রোডাকশন করতেছে, এগুলা ওরা তোরাই পথে বিভিন্ন নাম দিয়া ওরা মার্কেটিং করতেছে। পারমিশন না পাওয়ার সত্ত্বেও সে বেনামি প্রোডাকশন করতেছে এবং অন্য একটা ব্র্যান্ডের নাম দিয়ে সে পোনাটা চালাচ্ছে, এরকম হইতে পারে। যদি ফিশারি ডিপার্টমেন্টের মনিটরিং থাকতো তাইলে এই কাজগুলি হ্যাচারির মালিকরা করতে পারতো না। এদিকে পোনা উৎপাদনের কথা অস্বীকার করলেও ভেনামি চিংড়ি উৎপাদনের অনুমতি চেয়ে আবেদনের কথা জানায় MKA হ্যাচারি কর্তৃপক্ষ। মিথ্যা কথা, মিথ্যা প্রতারণা করতেছে। আমাদের এদিকের আমাদের এন্ট্রি পার্টিরা বিভিন্ন ইন্ডিয়ান থেকে নফলি নিয়ে আসে, তারা আমরা বাইদাবাই শুনি। তো তারা এখন যেহেতু ডফ বা উপজেলা মৎস্য অধিদপ্তর থেকে বিভিন্ন যখন চাপাচাপি করতেছে, তারা তখন আমাদের দোষটা দিচ্ছে। অবৈধ রেণু উৎপাদনের কথা জানে জেলা মৎস্য কর্মকর্তারাও আশ্বাস দেন ব্যবস্থা নেয়ার। মায়ের দোয়া হ্যাচারি নামে যে অভিযোগ, সেটা আমাদের নজরে এসেছে। সেটা আমাদের নিবন্ধিত না আমাদের যে হ্যাচারি আইনে। আমরা এর বিষয়ে খোঁজখবর নিচ্ছি যে তারা আসলে কোত্থেকে নকলি আনতেছে ভেনামির এবং কোথায় তারা নার্সিং করে কার কাছে বিক্রি করতেছে। এভাবে অনুমোদন ছাড়া পোনা উৎপাদনের কারণে কোটি কোটি টাকা রাজস্ব হারাচ্ছে সরকার, পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশের চিংড়ি শিল্প। এখন কক্সবাজার। হাওড় অঞ্চলে বাড়ছে বজ্রপাত, প্রাণ হারাচ্ছেন কৃষক, জেলে, পথচারী, আতঙ্কে দিন কাটাচ্ছে হাজারো পরিবার। বিশেষজ্ঞরা বলছেন জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাত বেড়েছে বহুগুণ। তবুও জেলার কোথাও নেই বজ্র নিরোধক দণ্ড, নেই আগাম সতর্কতা। প্রতি বছর প্রাণহানির পরও স্থানীয় কোনো উদ্যোগ নেই জেলা বা জাতীয় পর্যায়ে। আরও জানাচ্ছেন মশুর কায়েস। চলতি বছরের 6 মে দুপুর 12টা নাগাদ পরীক্ষায় অংশ নিতে স্কুলে যাচ্ছিল চট্টেকি গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বর্ষা ও তার 2 সহপাঠী ইরিনা ও প্রিয়া। এ সময় হঠাৎ কালো হয়ে আসে আকাশ। বজ্রপাতের শিকার হন 3 জন। 2 সহপাঠী ঘটনাস্থলে মারা যান। বর্ষা বেঁচে গেলেও পুড়ে যায় তার শরীরের ডান পাশ। আমরা 3 জন স্কুলে যেতে পরীক্ষার জন্য যাইতেছিলাম। তারপর আমার ফ্রেন্ডের এক বাড়ি রাস্তায় তার ডাকতেছি যে পরীক্ষা দেওয়ার জন্য যাইতে।
কিন্তু আন্টি বলছে যে সে চলে গেছে। তারপর আমরা 3 জন আবার চলে যেতেছিলাম। তারপর কি হয়েছে আর মনে নাই। দোয়া করেন আমার জন্য, আমি যে সুস্থ হয়ে আবার স্কুলে যেতে পারি। 2016 সালের মে মাসে বজ্রপাতকে জাতীয় দুর্যোগ ঘোষণা করে সরকার, কিন্তু বিস্তীর্ণ হাওর জুড়ে আজও তেমন কোনো প্রতিরোধ ব্যবস্থা চোখে পড়েনি। ইটনা, মিঠামইন ও অষ্টগ্রাম জেলার মোট আয়তনের 46 ভাগ জুড়ে থাকা এই 3 হাওর উপজেলা, যেখানে নেই কোনো বজ্র নিরোধক দণ্ড, নেই কোনো আশ্রয় কেন্দ্র। যে কয়টি স্থাপন করা হয়েছিল তাও রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট কিংবা চুরি হয়ে গেছে। ধান কাটার সময় বৃষ্টি হয়, ঠাড়া পরে এই লোক মারা যায়, পরে হেরা বয়ের থেকে এই দেশে আয় না। ঠাড়া হইতে গিয়ে আমরা অনেক ভয় পাই আমরা দৌড়াদৌড়ি করে যাই। যারা মনে করেন অনেক দূরা থেকে বাড়ি যেতে না, তারা ঠাড়া বইরা জায়গা। কিশোরগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কার্যালয়ের তথ্য মতে গত 5 বছরে জেলায় বজ্রপাতে নিহত হয়েছেন অন্তত 100 জন, যার মধ্যে 77 জন কৃষক, 15 জন শিক্ষার্থী এবং 8 জন গৃহিণী। এ মৌসুমে কেবল এপ্রিল ও মে মাসেই বজ্রপাতে প্রাণ হারিয়েছেন 17 জন। প্রতি বছর বজ্রপাতে মৃত্যুর সংখ্যা বাড়লেও কর্তৃপক্ষের নেই তেমন কোনো উদ্যোগ। দ্রুত এই অঞ্চলে বজ্রপাত নিরোধক দণ্ড স্থাপনের দাবি স্থানীয়দের। আগে বলে কি ওরা কি আসছিল ফিলারের মতন, এমন বলে কেরা বলে ফিলার কেমনে লই গেছে গা, নেওয়ার পর থেকে খুবই প্রচুর ঠাডা বাটা দেয়। 1-2টা যন্ত্র এরকম ব্যবস্থা যদি সরকারের পক্ষ থেকে হয়ে যায়, তা জনগণের জন্য সুবিধা হইবে। লাভ অফিসে কিন্তু বর্তমানে ঠান্ডার অ্যালার্মিংয়ের কোনো সিস্টেম আপাতত নেই। পরিকল্পনা আছে কর্তৃপক্ষের ভবিষ্যতে ইনস্টল করার জন্য, যখন হবে তখন স্থানীয় জনগণ এখান থেকে অবশ্যই উপকৃত হবে। বড় ও বর্ষা মৌসুমে বজ্রপাতে সবচেয়ে বেশি প্রাণহানি ঘটে। জেলা ত্রাণ ও দুর্যোগ অধিদপ্তর থেকে বজ্রপাতে নিহত প্রতিটি পরিবারকে 25,000 টাকা আর্থিক সহায়তা দেওয়ার ব্যবস্থা থাকলেও প্রচারের অভাবে অনেকেই তা জানেন না। বিশেষজ্ঞরা বলছেন, খোলা হাওরে বেশি বজ্রপাতের ঘটনা ঘটছে, তাই সর্বসাধারণকে আরও সতর্ক হতে হবে। উঁচু উঁচু বিল্ডিং আছে, ওখানে যে বজ্র নিরোধক দেওয়া হয় তাহলে ওখানে ওগুলি টাচ করে আর ভূপৃষ্ঠে বা অন্যদিকে যাবে না। আর ঠিক তদ্রুপ মাটির নিচেও এরকম নির্দিষ্ট পরিমাণ গভীরতায় নিতে হবে। কয়েক ফিট দিয়ে যদি তার দিয়ে সংযুক্ত করে দেয় তাহলে সেই বজ্রপাতের নিরোধন কাজটা ভালোভাবে হবে না। বজ্রপাত লোক মারা যাওয়া বা যে কোনো মারা যাওয়ার ক্ষেত্রেই আমরা 25,000 টাকা করে তাৎক্ষণিক দাফন কাফনের জন্য বরাদ্দ দিয়ে থাকি। বজ্রপাত নিরোধকের কোনো কার্যক্রম এখানে চালু নাই, তো এটা মানে যদি কারিগরিকভাবে বা এটা যদি টেকনিক্যালি সুইটেবল হয় তো এরকম প্রকল্প নেওয়া উচিত। আকাশে অতিরিক্ত জলীয় বাষ্প, খোলা হাওর জল, বিদ্যুৎ নির্গমের সহজ পথ, এই তিনেই তৈরি হয় বজ্রপাতের ফাঁদ। আর এই ফাঁদেই প্রতি বছর প্রাণ হারান হাওরের বহু মানুষ। অসচেতনতা কিংবা সংশ্লিষ্টদের প্রস্তুতি ঘাটতি সব মিলিয়ে এই মৌসুমে হাওর যেন এক বজ্রপাতের মৃত্যুকূপ। মশিউর কায়েস, এখন কিশোরগঞ্জ। লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। ঘূর্ণিঝড় ও ঝোড়ো হাওয়ার শঙ্কায় দেশের 4 সমুদ্র বন্দরে জারি করা হয়েছে 3 নম্বর সতর্ক সংকেত। দুর্যোগপূর্ণ আবহাওয়ার আরও খবর জানাতে কলাপাড়া আন্ধারমানিক নদের তীর থেকে যুক্ত হয়েছেন জসিম পারভেজ। জসিম, উপকূলীয় এলাকার আবহাওয়ার বর্তমান পরিস্থিতি কেমন দেখছেন এবং লঘুচাপ কি আরও ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে কিনা আবহাওয়া অফিস কি বলছে? মুক্তি, আমি আসলে এখন কিন্তু দক্ষিণ উপকূলীয় সমুদ্র তীরবর্তী যে উপজেলা পটুয়াখালীর সেই কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদের তীরে দাঁড়িয়ে আছে। আপনি দেখতেই পাচ্ছেন এই নদীতে কিন্তু এখন ভাটা চলছে, কিন্তু খরস্রোত, তীব্র স্রোত বয়ে যাচ্ছে এবং একই সঙ্গে এই উপকূলীয় অঞ্চলে ভোর রাত থেকেই কিন্তু মেঘলা আকাশ, মেঘের সঙ্গে সঙ্গে ভারী ও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে এবং আবহাওয়া অধিদপ্তর আমাদেরকে নিশ্চিত করেছে এই উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে যে লঘুচাপটি সৃষ্টি হয়েছে তার প্রভাবে এখানে কিন্তু মেঘের বিচরণ বাড়ছে এবং বৃষ্টিপাত হচ্ছে এবং স্থানীয় সতর্ক সংকেত দেখে যেতে বলেছে, সেটি 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত জারি করেছে। তো এখন কিছুক্ষণ আগেই কিন্তু ভারী বৃষ্টিপাত হয়েছিল, এখন কিন্তু গুঁড়ি বৃষ্টিপাত হচ্ছে।
তো এখানকার যে আবহাওয়া অধিদপ্তর আরও বলেছেন যে বঙ্গোপসাগরে যদিও 58 দিনের নিষেধাজ্ঞা চলছে, মৎস্যবন্দর আলিপুর মহীপুরের জেলেরা কিন্তু তারা ঘাটে রয়েছে, তারপরেও যদি কোনো জেলে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বঙ্গোপসাগরে যেয়ে থাকেন তাদের নিরাপদ আশ্রয়ে ফিরে আসার জন্য তারা আহ্বান জানিয়েছেন। এছাড়া এই লঞ্চ, আমি এখন এই কলাপাড়া লঞ্চ ঘাটে রয়েছে, এখান থেকে রাঙাবালি উপজেলা, দ্বীপ উপজেলা রাঙাবালি, সেখানে কিন্তু লঞ্চ চলাচল, একতলা লঞ্চ চলাচল অব্যাহত রয়েছে। এখান থেকে সকাল 8টায় রাঙাবালির উদ্দেশ্যে একটি লঞ্চ ছেড়ে যাবে, সেই প্রস্তুতির কথাও এখানকার যে লঞ্চ মালিকরা জানিয়েছেন। এক কথা বলা যায় যে উপকূলীয় এলাকায় এখন সময় যত গড়িয়ে যাচ্ছে মেঘের বিচরণ বাড়ছে, বৃষ্টিপাতও বাড়ছে। এই ছিল আমার কাছে সবশেষ মুক্তি। জসিম পারভেজ যুক্ত ছিলেন কলাপাড়া থেকে। কোরবানি উপলক্ষে গবাদি পশুর পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কুষ্টিয়ার খামারিরা। আশানুরূপ দাম পাওয়ার আশায় শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন তারা। জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ ওজনের ষাঁড় গরু বীর বাহাদুর, এমনটাই দাবি গরুর মালিকের। 3 বছর বয়সী গরুটির ওজন প্রায় 30 মণ, যার উচ্চতা 6 ফুট ও লম্বা 8.5 ফুটের বেশি। মেজবাউদ্দিন পলাশের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন আব্দুল আলিম। কুষ্টিয়ার মিরপুর উপজেলার ডাঙ্গাপাড়া গ্রামের খামারি আমিরুল ইসলাম ছোট থেকেই আদর যত্নে লালন পালন করেছে বীর বাহাদুর নামের এই ষাঁড়টিকে। তবে মনে শত কষ্ট সত্ত্বেও সংসারের সচ্ছলতা ফেরাতে এবার কোরবানির ঈদে বিক্রি করা হবে বীর বাহাদুরকে। এরই মধ্যে প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে গরুটি দেখতে আসছেন ক্রেতা ও দর্শনার্থীরা। দাম চাওয়া হচ্ছে 16 লাখ টাকা। বীর বাহাদুর বলে আমরা সবাই পড়েছি, তো বহু লোক দেখতে আসে, গরুটা আল্লাহ আমাদের দিয়েছে, বহু লোক দেখতে আসে, আমরা দেখায়ও তাদের দামও বলে, কেউ 7 লাখ, কেউ 8 লাখ, কেউ 9 লাখ, এরকম গরু দাম বলে। এই গরুকে খাবার খাওয়াই, বিচিলে ছাল ভুসি মানে ছোলা গম ভুট্টা মাড়াই করে খাওয়ানো হয়। আসলে সচরাচর এরকম গরু তো কখনো দেখা যায় না, আমরা এসে খুবই আনন্দিত গরুটা দেখে। বাংলাদেশের ভিতরে ডাঙ্গাপাড়া যে একটা স্থান লাভ করেছে এই গরু পোষার দিক থেকে দীর্ঘদিনই, এবং এবারে আমার মনে হয় আরও এদের নামটা আরও ছড়িয়ে যাবে। কুষ্টিয়ায় এবার ছোট বড় মিলিয়ে 18,000 খামারে প্রায় 2 লাখ গবাদি পশু কোরবানির হাটে বিক্রির জন্য প্রস্তুত করেছে খামারিরা। যদিও তাদের দাবি, খাবারের দাম যে পরিমাণ বেড়েছে সেই তুলনায় বাড়েনি পশুর দাম। চাল গুঁড়া ভুট্টা এসব জিনিসপাতি খাওয়া ধরেন অনেক খরচ। ভারতীয় গরু কিংবা বিদেশি কোনো গরু বাংলাদেশে না ঢোকে, কারণ বাইরের দেশের গরু ঢুকলে আমাদের ব্যবসায় লস হবে। গবাদি পশু লালন পালনে বিভিন্ন সময় খামারিদের প্রশিক্ষণ সহ ঋণ সুবিধা দিতে সহায়তা করা হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। 13টি ভেটেরিনারি মেডিকেল টিম থাকবে। সার্বক্ষণিক হাট চলাকালীন সময়ে আমাদের খামারিদের তারা সহযোগিতা করবে, সাথে সাথে যারা কুরবানি ক্রয় করতে যাবে তারা সুস্থ গরু চেনার জন্য, এবং সাথে সাথে যদি কোনো গরু অসুস্থ হয়ে পড়ে আমরা সহায়তা করব। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য মতে কুষ্টিয়ায় এবার কোরবানির জন্য প্রস্তুতকৃত পশুর বাজার মূল্য প্রায় 1.5 কোটি টাকা। এখন কুষ্টিয়া। দেশের 71% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করেন না, আর 97% মেয়ে কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগেন। দেশের সবশেষ জরিপে মিলেছে এমন তথ্য। এছাড়া অধিকাংশ স্কুল কলেজে নারী বান্ধব টয়লেট না থাকার পাশাপাশি সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার ক্রমশই নারীদের মধ্যে স্বাস্থ্য ঝুঁকি বাড়াচ্ছে। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ বিশ্লেষকদের। ওয়ার্ল্ড মেনস্ট্রুয়াল হাইজিন দিবসে মেহেরিন অ্যানির বিশেষ প্রতিবেদন। বয়ঃসন্ধিতে প্রবেশে একজন কিশোরীর শারীরিক পরিবর্তনের পাশাপাশি হয় মানসিক এবং আচরণগত পরিবর্তন। শারীরিক এমন নানা পরিবর্তনে সদ্য বয়ঃসন্ধিতে পা দেয়া মেয়েদের গুটিয়ে রাখার প্রবণতা যেন আরও বেড়ে যায়। তবে এই সময়টাতে মেয়েদের বন্ধু হয়ে পাশে থাকে মা। 6ষ্ঠ শ্রেণী পড়ুয়া মেয়েকে কিভাবে মানসিকভাবে প্রস্তুত করেছেন জানালেন মা ফাতেমা শিউলি। সব সময় প্রস্তুত নিয়ে থাকবে, আগেই আমি বলে দিছি যে মেয়েদের একটা এরকম হয়, ভয় পায়ও না, আর স্কুলে গেলে এইভাবে একটু বুঝাই দিছি, তো ওইভাবেই চলাফেরা করতো। আর এখন একটু খেয়াল রাখতে হয় এক্সট্রা, যে খাবার দাবারের দিক দিয়ে আরও তো কথা কম বলে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ন্যাশনাল হাইজিন সার্ভে 2018 এর প্রতিবেদন অনুসারে ঋতুকালীন গড়ে 40% ছাত্রী স্কুলে 3 দিন অনুপস্থিত থাকে। এর প্রধান কারণ অধিকাংশ স্কুল কলেজেই নেই নিরাপদ স্যানিটেশন ব্যবস্থা। আবার যে স্কুলগুলোতে স্যানিটারি ন্যাপকিনের ভেন্ডিং মেশিন রয়েছে সেগুলোও অধিকাংশ সময় নষ্ট হয়ে পড়ে থাকে। এতে স্বাস্থ্য ঝুঁকিতে পড়ছে ছাত্রীরা। স্কুলে ভেন্ডিং মেশিন আছে, বাট কিছু কিছু ভেন্ডিং মেশিন আবার অফ করে দেওয়া বা নষ্ট হয়ে যাওয়া, তো সেক্ষেত্রে হয় কি মানে প্যাড খুঁজতে গিয়ে তখন হচ্ছে অনেক হেসেল ফেস করতে হয়। যখন অনেক বেশি সমস্যায় পড়ে যাই তখন তো একটু 1-2 দিন অ্যাবসেন্ট করতেই হয়। দেখা যায় যে ক্লাস চলছে, হুট করে আমাদের এই সমস্যাটা হয়ে যায়। তখন ক্লাসের মাঝখানে বের হয়ে দেখা যায় যে কখনো ভেন্ডিং মেশিন কাজ করে না, কিংবা আমরা সহজে পেয়ে উঠতে পারি না, সেক্ষেত্রে পেট ব্যথায় বসে থাকতে হয়। এটা ভাই আমাকে একটু ফ্রিডম সেনোরা একটু দেখাবেন। একটা সময় ফার্মেসিতে গিয়ে স্যানিটারি ন্যাপকিন কিনতে সংকোচ বোধ করলেও এখন সে চিন্তা থেকে বের হয়ে এসেছে অনেকেই। তবে কর্মক্ষেত্রে একজন নারীর এই সময়টা এখনো সহজ হয়ে ওঠেনি। যখন সিভিয়ার হচ্ছে আমাদের তো লিভ নিতে হচ্ছে, এবং সব অফিসেই দেখা যাচ্ছে যে পিরিয়ড লিভ ব্যাপারটা এখনো আমাদের ঢাকা শহরে হচ্ছে এত পপুলার না, বা বাংলাদেশের ক্ষেত্রেও পপুলার না। আমরা মেয়ে মানুষ একটু আনইজি ফিলটা করি বা একটু লজ্জা পাই, কিন্তু আমি মনে করি যে ছেলেরাও যদি এটা পাশে বা বাবা মা বা আত্মীয়স্বজন যদি এটা পাশে থাকে, আমি মনে করি যে এটা ভালো হয়। মেয়ে কলিগদের তো বলা যায় অবশ্যই, কিন্তু ছেলে কলিগদের বলা যায় না। আমরা যদি আমাদের সহকর্মীদের কাছ থেকে, আমাদের ছেলে বন্ধুদের কাছ থেকে যদি আমরা কিছুটা হলেও যদি একটু সহযোগিতা পাই, তাহলে আমাদের এই পিরিয়ড জার্নিটা অনেক বেশি সুন্দর হবে। আর এই সময়টা যেন আরও কঠিন নারী সাংবাদিকদের। রিপোর্টিংয়ের জন্য দীর্ঘ সময় বাইরে থাকলেও নেই নারী বান্ধব টয়লেট ব্যবস্থাপনা। বাধ্য হয়ে পড়ে থাকতে হয় একই স্যানিটারি প্যাড। একবার আমার হুট করেই পিরিয়ড হয়েছিল, আমি অপ্রস্তুত ছিলাম, আমার কাছে একটি স্যানিটারি ন্যাপকিনও ছিল না। তো তখন আমার সচিবালয়ে ডিউটি পড়েছিল, কিন্তু আমি পুরো সচিবালয়ে ঘুরে ফেলছি, বিভিন্ন জনের দ্বারে গিয়েছি, বিভিন্ন মন্ত্রণালয়ের নারী কর্মীদের সাথে কথা বলেছি। তারা সকলে আমাকে বলেছে যে তাদের এখানে কোনো ভেন্ডিং মেশিন নেই। একদিকে তো পেইন হচ্ছে, এই প্যাড খুঁজতে খুঁজতে আরও বেশি পেইন শুরু হয়ে যায়। আমার যখন পিরিয়ড হয়েছে তখন আমি একটা ভালো ওয়াশরুম চাইবো, তাই না? সেই ওয়াশরুমটার আসলে পুরো ঢাকা সিটি যদি চিন্তা করি, কয়টা ওয়াশরুম আছে একটা নারীর জন্য? যারা আমরা বাইরে কাজ করছি সেই সব নারীদের জন্য আরও তো বড় চ্যালেঞ্জ। জরিপ বলছে দেশের মাত্র 17% নারী নিয়মিত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার করে এবং 97% মেয়ে কোনো না কোনো সময় সার্ভিক্স সংক্রমণে ভোগে। অস্বাস্থ্যকর কাপড়, তুলা বা রাসায়নিক সুগন্ধিযুক্ত স্যানিটারি ন্যাপকিন ব্যবহার নারীদের মধ্যে সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ছোট ছোট মেয়েরা, ওদের কিন্তু একটা অ্যাট্রাকশন হয় যে আমি একটা ফ্রেগ্রেন্স আলা জিনিস ইউজ করব, কিন্তু এই ফ্রেগ্রেন্সটা আলাদা কেমিক্যাল থাকাতে এটা ভ্যাজানার যে নিজস্ব ব্যাকটেরিয়া সেটাকে কিন্তু ডিস্ট্রয় করে দেয়। কেমিক্যাল যুক্ত প্যাড অবশ্যই না, আমরা সবসময় বলেছি যে প্যাডের মধ্যে কোনো কেমিক্যাল যুক্ত কিছু দেওয়া যাবে না, প্যাড হবে ব্ল্যান্ড, এটার মধ্যে কোনো কিছু থাকতে পারবে না। পিরিয়ড একটি প্রাকৃতিক নিয়ম হলেও সেটিকে এখনও সাংস্কৃতিকভাবে বাধাগ্রস্ত করে নানাভাবে ট্যাবু করে রাখা হয়। নারীদের এই সময়টাকে সুরক্ষিত এবং সহজ করার জন্য সারা বছরই ক্যাম্পেইনের ব্যবস্থা রাখার পরামর্শ সমাজ বিশ্লেষকদের। পিরিয়ড নারীর এই মাতৃত্বকে ত্বরান্বিত করে বা একটা প্রাকৃতিক প্রসেস, কিন্তু এই প্রাকৃতিক প্রসেসটাকে আমরা সাংস্কৃতিকভাবে বাধাগ্রস্ত করে এমন একটা পর্যায়ে নিয়ে যাই যে এটা ট্যাবুতে পরিণত হয়। কর্মক্ষেত্র সহ নানা ক্ষেত্রে মেয়েরা এগুলেও নিজেদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে এখনও সচেতনতার অভাব রয়েছে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের অনুপাতে দেশীয় চিকিৎসক ও চিকিৎসা সেবা সংশ্লিষ্ট কর্মীর সংখ্যা তুলনামূলক কম, যদিও দেশটিতে চিকিৎসকের পাশাপাশি নার্স ও ল্যাব টেকনিশিয়ান পেশায় ব্যাপক চাহিদা রয়েছে। সংশ্লিষ্টরা বলছেন এই খাতে বিদেশে কর্মী বাড়ানোর জন্য দেশে বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা প্রয়োজন। কামরুল হাসান জনির প্রতিবেদন। চিকিৎসা সেবায় অনেক দূরে গিয়েছে সংযুক্ত আরব আমিরাত। প্রতিনিয়ত বাড়ছে হাসপাতাল, বাড়ছে এই খাতে কর্মসংস্থান। তবে দেশটির চিকিৎসা সেবা খাতে বাংলাদেশি ডাক্তার ও সংশ্লিষ্ট পেশায় কর্মীর সংখ্যা হাতে গোনা। আবুধাবি, দুবাই, আজমান, শারজা ও রাস আল খাইমার মতো শহরগুলোয় ভাষা জটিলতায় দেশীয় চিকিৎসকেরাই প্রবাসীদের প্রধান ভরসা। তবে বাংলাদেশি চিকিৎসকের সংখ্যা খুব কম থাকায় প্রত্যাশিত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রবাসীরা। প্রেফার করি বাঙালি ডক্টরের কাছে যাইতে, বিকজ ওরা আমাদেরকে ভালো করে বোঝায়, বলে কোন সমস্যা, কি অসুখ, এটার অ্যাবাউট সবকিছু
ভালো করে এক্সপ্লেন করতে পারে। যারা স্পেশালিস্ট আছে, যারা এমডি করে, এমডির পাথওয়ে বা এমডি বা এমএস করে এখানে আসতে পারে, ওই পাথওয়েটা মোর ইজিয়ার এবং আরো বেশি স্টেবল। জেনারেল প্র্যাকটিশনারদের অনেক অপরচুনিটি আছে, বাট ফার্স্ট অফ অল ওদেরকে অফকোর্স বাংলাদেশ থেকে বিএমডিসি রেজিস্ট্রেশন করাইতে হবে, দেন 2 ইয়ার্স এক্সপিরিয়েন্স লাগবে। চিকিৎসকের পাশাপাশি নার্স, ফার্মাসিস্ট, ফিজিওথেরাপিস্ট, অকুপেশনাল থেরাপিস্ট, মেডিকেল ল্যাব টেকনিশিয়ান, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ার পেশায় দক্ষ কর্মীর চাহিদা রয়েছে। সম্প্রতি 15 বছরের বেশি সময় নার্সিং পেশায় কর্মরতদের গোল্ডেন ভিসা প্রদানের ঘোষণা করেছে দুবাই। সাধারণ শ্রমিকের পাশাপাশি দেশ থেকে চিকিৎসা খাতে কর্মী পাঠানোর জন্য সরকারকে উদ্যোগ নেয়ার আহ্বান প্রবাসীদের। হেলথ মিনিস্টার বা সামথিং লাইক দ্যাট, ওরা যদি ইউএইর হেলথ মিনিস্টারের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আই থিঙ্ক ওই প্রসিজিওরটা, রিক্রুটমেন্টটা ইজি হয়ে যায়, স্পেশালি সাহার সাথে যদি ওরা কন্ট্যাক্ট করতে পারে। বাংলাদেশে আরো বেশি নার্স বা ডাক্তার আমরা নিয়ে আসতে পারতাম। বাংলাদেশি কমিউনিটির যদি একটা হসপিটাল থাকতো এখানে, তাহলে এই আমাদের যে লোকজন আছে, আমাদের শ্রমিক শ্রেণীর যে লোকজন আছে, ওদের জন্য অনেকই হেল্পফুল হতো। নার্সদের ক্ষেত্রে যদি ট্রেইনড আপ নার্স, রেজিস্টার্ড নার্স যদি এখানে আসে, তাহলে তাদের কর্মসংস্থান আছে, তাদের বেতনও ভালো, তাদের নিরাপত্তাও আছে, তারা কোনো রকমের প্রতারিত হওয়ার কোনো সুযোগ নেই। বাংলাদেশের রাষ্ট্রদূত বলছেন, আমিরাতে নার্স ও ল্যাব টেকনিশিয়ান পেশায় ব্যাপক চাহিদা রয়েছে, তাই চিকিৎসা সেবা খাতে দক্ষ কর্মী তৈরির বিষয়ে আলোচনা করছে দুই দেশ। বিভিন্ন ট্রেডে বাংলাদেশে ট্রেনিং সেন্টার করার জন্য আমরা তাদেরকে অনুরোধ করেছি। আমরা বলেছি যে তাদেরকে আমরা ইনফ্রাস্ট্রাকচার ফ্যাসিলিটিস দিব, এরা তাদের কারিকুলাম অনুযায়ী, তাদের নিড অনুযায়ী তাদের কর্মী ট্রেনিং বাংলাদেশ থেকে করে নিয়ে আসবে। সার্টিফিকেশনটা তারা দিবে, আর আমাদের যে ছেলে মেয়েরা ওখানে ট্রেনিং করবে তারা এখানে সে চাকরি করবে। প্রতিযোগিতামূলক বাজার ধরার ক্ষেত্রে প্রশিক্ষিত কর্মীর বিকল্প নেই, তাই দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশে বিশ্বমানের প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান প্রবাসীদের। কামরুল হাসান জনি, এখন সংযুক্ত আরব আমিরাত। অবরুদ্ধ গাজার দক্ষিণে যুক্তরাষ্ট্রের বিতর্কিত ত্রাণ বন্টন কেন্দ্রের নাগাল পেতে গিয়ে প্রাণ গেছে কমপক্ষে 3 জনের, আহত শতাধিক। আকস্মিক পদদলিত হয়ে নিখোঁজ আরও অনেকে। 90 দিনের অবরোধের মধ্যে মঙ্গলবার ত্রাণ বন্টন শুরু হয় যুদ্ধ কবলিত উপত্যকায়। এরপরই সৃষ্টি হয় হৃদয় বিদারক দৃশ্যের। অনাহারে অর্থাহারে থাকা লাখ লাখ মানুষ দুপুরের প্রখর রোদের মধ্যে ত্রাণের আশায় ঝাঁপিয়ে পড়েন। খাবার, পানি, ওষুধ সহ জীবন বাঁচানো ত্রাণের আশায় ভিড় ঠেলে বেড়া ডিঙানোর চেষ্টা করেন তারা। মাথার উপর ইসরায়েলের সামরিক হেলিকপ্টার আর গোলাগুলির শব্দ উপেক্ষা করেই নারী, শিশু সহ মরিয়া ফিলিস্তিনিরা পৌঁছানোর চেষ্টা করছিলেন ত্রাণ কেন্দ্র পর্যন্ত। গাজায় যুক্তরাষ্ট্র ইসরায়েলের নতুন এই ত্রাণ কার্যক্রমের নিন্দা জানিয়েছে বিভিন্ন সাহায্য সংস্থা। গাজা হিউম্যানিটারিয়ান ফাউন্ডেশন নামে নতুন ও বিতর্কিত সংগঠনের মাধ্যমে ত্রাণ বন্টন কর্মসূচি বর্জন করেছে জাতিসংঘ। আজ শুরু হচ্ছে বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন অধিনায়ক লিটন দাস। দু দলের ম্যাচটি শুরু হবে রাত 9টায়। আরও জানাচ্ছেন শরীফ রওশন। চলতি বছর টি-20 ফরম্যাটে খুব বেশি সুবিধা করে উঠতে পারেনি বাংলাদেশ এবং পাকিস্তান। বলা যায় দুই দলের অবস্থায় টালমাটাল। তবে বাংলাদেশের অবস্থা একটু বেশিই শোচনীয়। পাকিস্তান চলতি বছরে ক্রিকেটের পরাশক্তি দল নিউজিল্যান্ডের বিপক্ষে 4-1 ব্যবধানে সিরিজ হারে। অন্যদিকে বাংলাদেশ 2-1 ব্যবধানে সিরিজ খুঁয়েছে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে। 2006 সাল থেকে টি-20 ফরম্যাটে খেললেও এখনও বড্ড নড়বড়ে বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে ম্যাচের আগে নিজেদের সেই দুর্বলতার কথাই অকপটে স্বীকার করেন অধিনায়ক লিটন দাস। আমরা যদি ধারাবাহিক হতাম তাহলে হয়তো আমরা ওয়ার্ল্ডের অনেক টপ টিমের ভিতর থাকতাম। আমরা যেহেতু পিছনের টিম, তার মানে আমাদের কিছু ল্যাকিংস আছে। সো ওই জিনিসগুলো নিয়ে আমরা কাজ করতেছি, কিভাবে ধারাবাহিক হওয়া যায়। পরিসংখ্যান অনুযায়ী দুই দলের মুখোমুখি হবার রেকর্ড রয়েছে 19 বার। এর মধ্যে মাত্র 3 বার জিতেছে তামিম, মাশরাফি, তাসকিন, মুস্তাফিজরা। তবে সেটাও মিরপুরে, আর একটি এশিয়ান গেমসের ম্যাচে হাংজু শহরে। তবে প্রতিপক্ষের ঘরের মাটিতে এখন পর্যন্ত জয়ের কেতন উড়ানোর কোনো গল্প নেই বাংলাদেশের। সেক্ষেত্রে কোন পরিকল্পনায় এগোবে ফিল সিমন্সের শিষ্যরা? প্রত্যেকটা সিরিজে একটা ডিফারেন্ট চ্যালেঞ্জ থাকে। ওয়েস্ট ইন্ডিজে একরকম চ্যালেঞ্জ ছিল, ইউইতে এক ধরনের চ্যালেঞ্জ। আমার মনে হয়
এইখানে যে সামনে 3টা গেম থাকবে, এখানেও চ্যালেঞ্জ থাকবে। সো চ্যালেঞ্জগুলো আমরা কীভাবে নিতেছি এবং কিভাবে অ্যাকসেপ্ট করতেছি এবং টিম ওয়াইজ কীভাবে কালেক্টিভলি পারফর্ম করতেছি, এটা হচ্ছে দেখার বিষয়। সদ্য শেষ হওয়া পিএসএল এর মাঠ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে হবে সিরিজ। সেক্ষেত্রে বাংলাদেশের রিশাদ হোসেনের খেলার অভিজ্ঞতাকে কাজে লাগাতে চায় টিম ম্যানেজমেন্ট। তবে তাসকিন, নাহিদ রানা, মুস্তাফিজদের মতো পেসার না থাকায় কতটা চ্যালেঞ্জিং হবে বাংলাদেশের জন্য? তাসকিন অ্যান্ড ফিজ দুইটা আমাদের কি ফ্যাক্টর, এবং এটা একটা ভালো দিক যে তারা যখন না খেলবে তখন সেই জায়গাটা কে দখল করবে, কে ওই জায়গায় বসবে। আমার মনে হয় দুইটা প্লেয়ারের জন্য এটা ভেরি গুড অপরচুনিটি যে তারা এই সুযোগগুলো নিচ্ছে, এবং আমার মনে হয় তারা এই সুযোগগুলো কাজে লাগাবে। এদিকে এই সিরিজে পাকিস্তানের বিভিন্ন গণমাধ্যমের খবর অনুযায়ী বাংলাদেশের বিপক্ষে সিরিজে ডিআরএস না রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এদিকে এবার শুধু দুদেশের টিভিতে নয়, এশিয়া, আফ্রিকা সহ 4 মহাদেশে দেখা যাবে বাংলাদেশ পাকিস্তানের লড়াই। শরীফ রওশন, এখন। শেষ করব এখন সকাল। তার আগে শিরোনামগুলো আরও একবার। জাতীয় নির্বাচন ঘিরে ইসিতে নিবন্ধন চায় অনেক ভুঁইফোর রাজনৈতিক দল। নেই কার্যালয় কমিটি, উদ্দেশ্য নিয়ে প্রশ্ন বিশ্লেষকদের। 4 দিনের সফরে জাপানের পথে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বৈঠক করবেন দেশটির প্রধানমন্ত্রীর সঙ্গে, সই হবে 7টি সমঝোতা স্মারক। জলবায়ু অভিঘাতে বজ্রপাত বাড়ছে কিশোরগঞ্জে। বজ্র নিরোধক দণ্ড ও আগাম সতর্কতা কমাতে পারে প্রাণহানি, বলছেন বিশ্লেষকরা। কোরবানি ঘিরে পশুর পরিচর্যায় ব্যস্ত কুষ্টিয়ার খামারিরা। 30 মণ ওজনের ষাঁড় বীর বাহাদুরের দাম হাঁকছে 16 লাখ টাকা। এবং লাহোরে পাকিস্তানের বিপক্ষে রাতে টি-20 লড়াই বাংলাদেশের। তাসকিন, মুস্তাফিজ না থাকলেও চ্যালেঞ্জ সামলাতে প্রস্তুত লিটন। এই ছিল এখন সকালে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন, আর সরাসরি ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন.tv।